হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম। তো ওভারঅল আমরা আজকে নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রির প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন। যেখানে আমরা সুন্দরভাবে ক্লাস 1 এবং ক্লাস 2তে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল এবং নিউক্লিয়াস সম্পর্কে যতটুকু ভাইয়া সুন্দরভাবে তোমাদের আন্ডারলাইন করে নিছে, নোট ডাউন করে নিছে, ততটুকু তোমার এমসিকিউর জন্য, সিকিউর জন্য, ওভারঅল অ্যাডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো যারা যারা ক্লাসটা করে নাও নাই, তারা সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে সুন্দরভাবে ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে। তো সুন্দরভাবে তোমরা কি ক্লাসগুলা সুন্দরভাবে মনোযোগ সহকারে করে নিবা এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা দাগায় নিবা। এতে তোমার এমসিকিউর জন্য কভার হবে ওভারঅল, এবং সিকিউর জন্য ক এবং খর জন্য কভার হতে পারে। তো সুন্দরভাবে আমরা আজকে এই গুণগত রসায়নের ক্লাস 3 শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আল হাবিব, তোমাদের হাবিব ভাইয়া। নতুন একটা টপিক এখন আমরা শুরু করতে যাচ্ছি। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা এবং বইটা সুন্দরভাবে কি আনলাইন করে নিবা। আমরা কথা না বলে আমরা কি মেইন টপিকে চলে আসি। তো আগে আমরা যেগুলো টপিক সম্পর্কে আলোচনা করছিলাম, তো প্রথম দিক দিয়ে একটু রিভিশন দেব, তারপর লাস্ট মোমেন্টে আমরা কি নতুন টপিক ধরে নতুন টপিক আমরা শেষ করে দেব। তো আমরা গুণগত রসায়ন শুরু করছিলাম, এর ভূমিকা সম্পর্কে আমরা কি সুন্দরভাবে আলোচনা করছি। অ্যান্ড এখানে তোমার নেক্সট পার্ট এখানে দেওয়া আছে তোমার কি পরমাণু মডেল সম্পর্কে ধারণা করছিলাম, যে পরমাণু মডেল কয়টা, পরমাণু মডেল তোমার কি কোন কোন বিজ্ঞান আবিষ্কার করেছে, কত সাল আবিষ্কার করেছে। তো সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে দাগায় নিছে, সুন্দরভাবে তোমরা কি দাগায় নিবা এবং সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নিবা আগের ক্লাসগুলো। তারপর আমরা কি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পর্কে আলোচনা করছিলাম, যে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন, এবং সেটাকে বলা হয় প্লাম পুডিং মডেল অথবা কি সৌর মডেল, বা তোমার হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল হিসেবে গণ্য করা হয়। এবং সেখানে কি আলফা কণার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, যে আলফা কণার তোমার হচ্ছে কি গতি কতটুকু হতে পারে, আলফা কণাতে কয়টা প্রোটন আছে এবং কি কয়টা নিউট্রন আছে, এসব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, এবং আলফা কণার ভর সংখ্যা সম্পর্কে আলোচনা করছিলাম। তো সুন্দরভাবে যারা যারা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দেখে নাও নাই, তো আমি আমার পক্ষে থেকে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা সুন্দরভাবে কি প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা আমাদের কি প্ল্যাটফর্মে যা সুন্দরভাবে দেখে নিবা। এতে তোমার এমসিকিউ এবং সিকিউ ক এবং খ এবং এমসিকিউর জন্য তোমার কভার হয়ে যাবে, এবং মূল বইটা তোমার কি আয়ত্তে চলে আসবে, যে ভাইয়া যতটুকু পড়াই দিয়েছে এটাই এনশিওর করতে পারি যে তুমি সুন্দরভাবে কি বইটা ধরে ধরে পড়তে পারবা। অর্থাৎ তোমাদের টাইম কম থাকবে, এবং তুমি কি আমার সঙ্গে যদি ক্লাসটা করে নাও, তাহলে তোমার এখানে কনফিউশন থাকার কথা না। তো আমরা কি আজকে নতুন একটা টপিক শুরু করব। তো 2.2, তো 1.1 আমরা শেষ করে দিছি, যে তোমার লাইমেন বা আমার প্যাচেন ব্র্যাকেট কতগুলো শীষ দেওয়া আছে, ওগুলো আমরা কি আলোচনা করছি। তো আজকে আমরা কি নতুন একটা টপিক সম্পর্কে আলোচনা করব। এগুলো সূত্র ভাইয়া সুন্দরভাবে দেখাই দিছে, যেটা তোমার হচ্ছে কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2012 থেকে 2013 সালে আসছিল। তো এক AMU এর পুনরূপ তোমার সমান কত ESU 10, অর্থাৎ 3 × 10⁻10 ESU। তো এটা সুন্দরভাবে পড়ে নিবা। ভাই সুন্দরভাবে কি প্রথমে দ্বিতীয় ক্লাসে সুন্দরভাবে পড়াই দিছে, সুন্দরভাবে আউটলাইন করে নিবা। আর যারা যারা ক্লাসটা করো নাই, তারা অবশ্যই ক্লাস করে নিবা। তারপর আমরা কি আজকে নতুন একটা টপিকে মানে কি প্রবেশ করব। পরমাণুর গঠন সম্পর্কে, তরঙ্গ বলবিদ্যা এবং সুডিয়ানজিয়ামের তরঙ্গ বলবিদ্যা সম্পর্কে আমরা কি আলোচনা করব। যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ভাইয়া সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবে, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি আন্ডারলাইন করে নিবা। তো আমরা টপিকে চলে আসি। বিজ্ঞানী নিলস বোর প্রদত্ত পরমাণু মডেল কতিপয় সীমাবদ্ধতা রয়েছে। বোর পরমাণু মডেল পরমাণু সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী প্রস্তাবিত মতবাদের সুষ্ঠু ব্যাখ্যা মিলে না। যেমন বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে ইলেকট্রনগুলোকে কণা হিসাবে বর্ণনা করছেন, কিন্তু 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই ডি ব্রাগলি এর মত প্রকাশ করেন যে ইলেকট্রন কণা ও উভয় ধর্ম রয়েছে। তাহলে বিজ্ঞানী ডি ব্রগলি এখানে বলেছেন যে তোমার হচ্ছে ইলেকট্রনের কণা রয়েছে এবং সেখানে কি তরঙ্গ উভয় ধর্ম এখানে প্রকাশ করে থাকে। লুই ডি ব্রগলি এই বক্তব্যকে 1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সুডিনজিয়ার আরও সংশোধন এবং পরিমার্জন করেন। সুডিনজিয়ার গতিশীল ইলেকট্রনকে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হিসেবে গণ্য করে তার বিখ্যাত ত্রিমাত্রিক তরঙ্গ বলবিদ্যার সমীকরণ উপস্থাপন করেন। তাহলে এটা একমাত্রিক হবে না ত্রিমাত্রিক হবে, অর্থাৎ তিনটা মাত্রা আছে, সেটা হচ্ছে কি ত্রিমাত্রিক হবে। এবং এখানে বলছে যে যা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল পরিপূর্ণ লাভের মূল চাবিকাঠি। তো এখান থেকে এতটুকু তোমার পড়ার দরকার নাই, সুন্দরভাবে কি জাস্ট রিডিং দিয়ে দিলেই তোমার কি তোমার কনসেপ্টটা তোমার মাথায় ঢুকে যাবে। তারপর আমরা চলে আসি যে চলমান বস্তুর কণা তরঙ্গ ধর্মের সম্পর্কে ডি ব্রগলি সমীকরণ। তো ডি ব্রগলি সমীকরণ একটা প্রদত্ত দেওয়া আছে, তো সুন্দরভাবে আমরা কি আলোচনা করব। বোর পরমাণু মডেলের ইলেকট্রনগুলো কণা শুধু কণা হিসেবে বর্ণনা করা হয়েছে। 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই ডি ব্রগলি
এর মত প্রকাশ করেন যে ইলেকট্রন কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে। তাহলে তোমার এখানে এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে কে বলেছেন ইলেকট্রনের কণা এবং ধর্ম উভয় বিদ্যমান। ডি ব্রগলি বলেছেন কত সালে? 1924 সালে। সালটা ততটা কি ইম্পর্টেন্ট না, সালটা মানে কি এখানে না পড়লেও হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে যে লুই ডি ব্রগলি বলেছেন যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম প্রদর্শন করে থাকে, এবং কত সালে সেটা? 1928 খ্রিস্টাব্দে। তো 1924 খ্রিস্টাব্দে, তো সুন্দরভাবে পড়ে নিবা। তারপর এখানে বলছে কি কোয়ান্টাম তত্ত্বের প্লাঙ্কের সমীকরণ, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের প্লাঙ্কের সমীকরণ। তাহলে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব কি প্রদান করেছেন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এখানে এমসিকিউতে তোমার অনেক ওভারঅল অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে কি কোয়ান্টাম তত্ত্ব কে মানে কোয়ান্টাম তত্ত্ব কে উদ্বোধন করেছেন বা আবিষ্কার করেছেন বা প্রবর্তন করেছেন? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। তো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে সমীকরণ আছে, সেটা হচ্ছে কি ইকুয়াল এস মিউ। তো এখানে এতটুকুই পড়ে নিবা যে তোমার হচ্ছে কোয়ান্টাম তত্ত্বে তোমার হচ্ছে কি আবিষ্কার করেছেন, কোয়ান্টাম তত্ত্বের সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। সেখানে সমীকরণ হচ্ছে কি ইকুয়াল এস মিউ হতে পারে। তো এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, বাকিটা কি করবা? স্কিপ করবা, অর্থাৎ রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে তোমার চলমান বস্তুকণার তরঙ্গ ধর্ম অর্থাৎ ল্যামডা ইকুয়াল ধ্রুব বস্তুকণার ভর ধর্ম হতে পারে, অর্থাৎ ল্যামডা ইকুয়াল তোমার হচ্ছে কি এইচ বাই এম ভি হতে পারে, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে কি বেগ, এবং এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। তো সুন্দরভাবে এটা কি এমসিকিউর জন্য পড়ে নিবা, অর্থাৎ সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। তারপর আমরা চলে আসি যে এই সমীকরণকে ডি ব্রগলি সমীকরণ বলা হয়। তাহলে যদি তোমার এমসিকিউতে যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ, তোমার কি এটা সুন্দরভাবে তোমার কি অপশনে দিয়ে দিল এবং বাকি তিনটা ভুল দিয়ে দিল, তাহলে তুমি অবশ্যই কি পড়লে অবশ্যই তুমি এমসিকিউটা সলভ করতে পারবা। তো ডি ব্রগলি সমীকরণ হচ্ছে এটা যে বস্তু অর্থাৎ চলমান বস্তুকণার ধর্ম তরঙ্গ ধর্ম ল্যামডা ইকুয়াল ধ্রুব অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻⁻⁴ জুল পার সেকেন্ড হতে পারে, ঠিক আছে না? অর্থাৎ বস্তুকণার ভর হতে পারে কি মিটার এবং এম এবং ভি হতে পারে। তো এটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তারপর এখানে চলে আসলাম যে উল্লেখযোগ্য ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়। তাহলে তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে এমসিকিউতে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয় কোন সমীকরণ থেকে? ডি ব্রগলির সমীকরণ থেকে। এখান থেকে এতটুকু তোমার কি সুন্দরভাবে কি আন্ডারলাইন করে নিবা। আমি একটা কি এক্সট্রা চিহ্ন দিয়ে দিলাম, কারণ এটা তোমার কি মেইন পরীক্ষায় চলে আসতে পারে। এভাবে চলে আসতে পারে যে ইলেকট্রন তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে কি তৈরি করা হয়, অর্থাৎ ইলেকট্রনের মাইক্রোস্কোপ তৈরি করা হয়, ঠিক আছে? তো এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর আমরা চলে আসি যে খ নম্বর চলে আসি যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ব্যাখ্যা এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আমরা আলোচনা করছিলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইকুয়াল mvr ইকুয়াল nh/2π। তো এই সূত্র দিয়েই আমরা কি ম্যাথ আমরা সলিউশন করব। তো আগে আমরা কি বইটা এরিয়া মার্কিং করে নেই এমসিকিউর জন্য, সিকিউর জন্য। তো সুন্দরভাবে কি ভাইয়া আবার এই অধ্যায়ে আবার ম্যাথগুলো সুন্দরভাবে তোমাকে কি কনসেপ্ট ওয়াইজ তোমাকে বুঝাই দেবে এবং আমি তোমাদের পড়াই দেবো, সমস্যা নেই। তো আমরা আগে কি এমসিকিউর জন্য আমরা কি বইটা এরিয়া মার্কিং করে ফেলি। তো এখানে কোশ্চেন আসতে পারে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান কি লেখা হয়, অর্থাৎ mvr ইকুয়াল nh/2π লেখা হয়। তো এতটুকু কি আন্ডারলাইন করে নিবা, সূত্রটা সুন্দরভাবে কি মুখস্থ করে নিবা। তারপর আমরা চলে আসি ডি ব্রগলির মতবাদ অনুসারে ইলেকট্রন তরঙ্গ রূপে নিউক্লিয়াস চারদিকে বৃত্তাকার পথে ঘুরে। এই অবস্থায় তরঙ্গটি বৃত্তের অবস্থান করবে বোঝা যায়, তখন আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের পরিধি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর পূর্ণ সংখ্যা n গুণিতক হবে। যেখানে আমরা পড়লাম কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান আমরা জানলাম যে mvr ইকুয়াল nh/2π। তো সুন্দরভাবে এটা পড়ে নিবা, ঠিক আছে? তারপর এই কোশ্চেনটা কি সলভ করে নিবা। আমরা আগে পুরো পার্টটা পড়ি, তারপর কি প্রশ্ন সলভ করতে আমরা চলে আসবো। তারপর এটা কি পুরোটাই তোমার রিডিং দিলে তোমার হয়ে যাবে, অর্থাৎ এই সূত্রটা মুখস্থ করবা যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইকুয়াল কি লেখা যায়, অর্থাৎ mvr ইকুয়াল nh/2π। এতটুকু তোমার কি মুখস্থ করলে হয়ে যাবে। এটা কি ম্যাথে অনেক 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 চলে আসে। তারপর এটা স্কিপ করলে হয়ে যাবে। তারপর এই এমসিকিউগুলো কি তোমাদের দেখতে হবে, এগুলো এমসিকিউ তোমার বোর্ড কোশ্চেন জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসলাম কি হাইজেনবার্গের অনিশ্চিত নীতি চলে আসলাম। এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট গো ফর রিডিং, ঠিক আছে? এখান থেকে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই। তারপর আমরা সোডিয়াম তরঙ্গ সমীকরণ, এখান থেকে এতটুকু পড়বা না, জাস্ট সম্পূর্ণটা কি করবা রিডিং দিলেই তোমার কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসি, তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি। এগুলো কিছু পড়বা না, এগুলো পড়া মানে তোমার টাইম ওয়েস্ট করা। তো সুন্দরভাবে কি দিবা রিডিং দিবা। তারপর আমরা কি একটা নতুন টপিকে মানে ঢুকলাম, সেটা হচ্ছে কি কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল বা আধুনিক পরমাণু মডেল ভিত্তি হলো নিম্নরূপ মতবাদ এবং এদের সমন্বয়ে ফলাফল হতে পারে। তো রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেল কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করা হয়। যে আমরা পড়ছিলাম যে 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল নিউক্লিয়াস আবিষ্কার করেছেন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে, যেখানে ইলেকট্রনের তোমার ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রনের বাইরে থাকে
ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। তো এখান থেকে এতটুকুই বলছে যে নিলস বোর বোর মডেল কত সালে আবিষ্কৃত করা হয়, 1913 সালে আবিষ্কার করা হয়। এতটুকু সম্পর্কে আমরা অ্যাট দ্য বিগিনিং পয়েন্ট আমরা আলোচনা করছি। তো এখান থেকে এতটুকু না পড়লে হবে, সুন্দরভাবে কি দিবা, রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট পেজে চলে যাই, যে এখান থেকে এতটুকু পড়ে নিবা যে যেখানে তোমার কি 90 থেকে 95% তোমার কি অরবিটাল নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে, এখান থেকে এতটুকু পড়ে নিবা, শেষ। তারপর আমরা কোয়ান্টাম সংখ্যাসমূহ, বিভিন্ন উপশক্তি এবং ইলেকট্রনের ধারণ ক্ষমতা সম্পর্কে কি আলোচনা করব। তো এটা কি সুন্দরভাবে পড়ে নাও ভাইয়ের সঙ্গে, যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রন কক্ষপথ বা শক্তি স্তরের আকার, কক্ষপথের আকৃতি এবং কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত 3টি রাশি রয়েছে। এছাড়া পারমাণবিক বর্ণালী সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণায়ন প্রকাশক 4র্থ রাশি আছে। এই 4টি রাশিকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে তোমার মেইন পরীক্ষায় তোমার সিকিউতে শর্ট কোশ্চেনে আসতে পারে যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, ওটা সুন্দরভাবে কি বই থেকে এখান থেকে পড়ার দরকার নাই, সুন্দরভাবে কি তোমার সহায়ক বই, রয়্যাল গাইড হতে পারে, লেকচার হতে পারে, পাঞ্জাবি হতে পারে। তো সুন্দরভাবে সংখ্যাটা মানে হচ্ছে কি সুন্দরভাবে ওখানে দেওয়া আছে, তো সুন্দরভাবে তুমি পড়ে নিতে পারো যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যাটা তুমি কি সুন্দরভাবে নিজ দায়িত্বে পড়ে নিবা। এই 4টি কোয়ান্টাম সংখ্যার নির্দিষ্ট মান দ্বারা একটি পরমাণুতে প্রতিটি আবর্তনশীল ইলেকট্রনের শক্তি অবস্থান সঠিক পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া যায়, যেখানে 4টি কোয়ান্টাম সংখ্যার নাম দেওয়া আছে। তো 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখেনে দেওয়া আছে, তো সুন্দরভাবে পড়বো যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, যার ইংলিশ টার্মটা হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো ইংলিশ টার্মটা এডমিশনের জন্য মুখস্থ করবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, যার ইংলিশ টার্মকে বলা হয় কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট আমরা চলে আসলাম কি এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর নাম হচ্ছে কি এখানে কোশ্চেন আসতে পারে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর নাম কি এজিমুথাল, বা এজিমুথালের অপর নাম কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া পুরা দেখো তো, এখানে এল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইংলিশ টার্মকে বলা হয় কি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তো ইংলিশ টার্মটাও কি মুখস্থ করতে হবে এডমিশনের জন্য। তারপর আমরা চলে আসলাম কি 3 নম্বর পয়েন্টে চলে আসলাম কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের কখনো কিন্তু হবে না। এবং ইংলিশ টার্মটা হবে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ইংলিশ টার্মটা মুখস্থ করে নিবা। তারপর আমরা এট দ্য লাস্ট পয়েন্টে আমরা চলে আসলাম কি ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা। তো ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি এস দ্বারা প্রকাশ করে থাকি, যার ইংলিশ টার্ম হচ্ছে কি স্পিন কোয়ান্টাম নাম্বার। তো সুন্দরভাবে এই পার্টটা কি সুন্দরভাবে তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে পড়তে হবে। এখান থেকে তোমার হচ্ছে বড় জোর তোমার এমসিকিউতে আসতে পারে, অথবা কি ট্রু ফলসের জন্য আসতে পারে। তো ট্রু ফলসের জন্য যদি আসে, যেহেতু বলবে যে নিচের কোনটি সঠিক না, যে 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোনগুলো হতে পারে কোনগুলো হবে না। তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যা কোনগুলো হতে পারে, আমরা প্রথমে বললাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, যার নাম হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেকেন্ড পয়েন্টে চলে আসলাম যে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয় এবং ইংলিশ টার্মটাকে বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এবং এর অপর নাম হচ্ছে কি এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। থার্ড পয়েন্টে আমরা চলে আসলাম কি যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, যার ইংলিশ টার্মটা হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্টে আমরা চলে আসলাম কি ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা, যে ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যার অপর নাম হচ্ছে কি স্পিন কোয়ান্টাম নাম্বার, এবং একে ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। তো সুন্দরভাবে এই পার্টটা এমসিকিউর জন্য এবং সিকিউতে শর্ট কোশ্চেনের জন্য পড়ে নিবা। দ্যাটস অল। তারপর আমরা কি বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করব, যে প্রধান কোয়ান্টাম সম্পর্কে আমরা কি আলোচনা করব, যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এখনই আমরা পড়লাম না। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। বোর পরমাণু মডেল অনুসারে পরমাণু ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার অরবিট বা শক্তি স্তর অবস্থান করে। অবশ্যই একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবশ্যই একটা কেন্দ্র বরাবর অবস্থান করবে এবং সেখানে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিটাল এবং শক্তি স্তরের আকার প্রকাশ করে। তাহলে এখান থেকে তোমার এমসিকিউতে কি কোশ্চেন তোমাদের চলে আসছিল, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে থাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে থাকে। তাহলে আকার প্রকাশ করে থাকে কোনটা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী বোর শক্তি স্তরে সম্পর্কিত প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ধারণা প্রস্তাব করেন। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং এর মান 1 2 3 4 5 6 7 8 ডট 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 এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকতে পারে। এন এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আবর্তনশীল ইলেকট্রন নিট শক্তি বাড়ে এবং সে সাথে নিউক্লিয়াস থেকে তার কক্ষপথে দূরত্ব বেড়ে যায়। যেখানে এন এর মান যদি 1 হয় প্রথম শক্তি স্তর অর্থাৎ কি কে শেল থাকবে। এন সমান যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে কি সেখানে এল শেল থাকবে। এবং যদি এন এর মান যদি 3 হয় তাহলে তৃতীয় শক্তি স্তর, এবং সেই শক্তি স্তরের অপর নাম হচ্ছে কি এম শেল। তাহলে যদি এন এর মান যদি 1 হয় তাহলে কে শেল, এন এর মান যদি 2 হয় তাহলে এল শেল,
এন এর মান যদি 3 হয় তাহলে কি এম শেল, এতটুকু পড়ে নিবা। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরকে এন শেল বলা হয়। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থকে বলা হয় কে এল এম এন শক্তি স্তর বা প্রধান অরবিটাল। প্রধান, যেখানে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2n²। তাহলে এই সূত্রটা তোমার হচ্ছে কি মেডিকেল এডমিশন টেস্টে তোমার 2009 থেকে 2010 সালে কোশ্চেনটা চলে আসছিল। এভাবে কোশ্চেন চলে আসছিল যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র নিচের কোনটি? 2n², 2n³ 2n4 বা নান অফ দ্য অ্যাভাব। তাহলে এভাবে কোশ্চেন আসছিল। তো সুন্দরভাবে তোমার কি এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে, ইনফিনিটি টেস্টটা দিতে হবে, যেখানে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্রটা হচ্ছে কি 2n²। এখান থেকে এতটুকু আমরা পড়লাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার পথে শক্তি স্তর আবর্তন করে, এবং এই প্রধান শক্তি স্তরটা প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে থাকে, আকৃতি না, শুধুমাত্র আকার প্রকাশ করে থাকে। এবং এন এর মান যদি তোমার কি 1 হয় তাহলে কে শেল, এন এর মান 2 হলে এল শেল, এন এর মান 3 হলে কি এম শেল, এবং চতুর্থ হলে এন শেল প্রকাশ করবে থাকে। যেখানে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে কি 2n²। এখান থেকে এতটুকু পড়ে নিবা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা দাগাই নিবা, মাস্ট দাগাইতে হবে, নাহলে কি পরবর্তী তোমার রিভিশন দিতে তোমার কি একটু সমস্যা হবে। তো ভাইয়ের সঙ্গে যদি এখনই তুমি বইটা দাগায় নাও তাহলে পরবর্তীতে তোমার রিভিশন দিতে অনেক অনেক হেল্প হবে এবং পড়াটা সুন্দরভাবে কভার করতে পারবা। অর্থাৎ মূলত প্রধান শক্তি স্তরের সংখ্যা এন দ্বারা কোনো নির্দিষ্ট ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তর থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তি এবং নিউক্লিয়াস থেকে দূরত্বকে বোঝায়। এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখান থেকে বাকিটা রিডিং দিবা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা এমসিকিউর জন্য অতটা আসে না। তো সুন্দরভাবে এই পার্টটা থেকে এতটুকুই আসে যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটা অরবিটের বা শক্তি স্তরের আকার প্রকাশ করে থাকে, এবং সেখানে তোমার কি মানটা কি হতে পারে কি হতে পারে না সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে তোমার কি পড়ে নিতে হবে, ঠিক আছে? না পড়লে হবে না। তারপর আমরা চলে আসি, তারপর আমরা কি নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজ তোমার সুন্দরভাবে কি দিবা, রিডিং দিবা, যদি সময় থাকে তাহলে অবশ্যই কি রিডিং দিবা, ঠিক আছে? তারপর আমরা কি নেক্সট পার্টে চলে আসি। তারপর আমরা এজিমুতাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা চলে আসি, যে আমরা মানে তোমার কি সংখ্যা আছে তোমার কি দেখো তো প্রধান, আমরা পড়লাম না যে তোমার কি 4টি কোয়ান্টাম সংখ্যা রয়েছে, তার মধ্যে প্রথমটা পড়লাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর এখন আমরা কি দ্বিতীয়টা পড়বো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পরমাণুতে দেখো যে পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তর বিদ্যমান থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তর রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে যদি কোশ্চেনে যদি আসে যে প্রধান শক্তি স্তরে যে কয়টি উপশক্তি স্তর আছে তা প্রকাশ করা হয় কোন সংখ্যার সাহায্যে? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এটিকে অরবিট কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে তোমার কোশ্চেন যদি আসে যে অরবিট কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয়, যে অরবিট কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যাকে। তো সুন্দরভাবে কি এই এমসিকিউটা সুন্দরভাবে মুখস্থ করবা, এগুলো কিন্তু তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে দাগায় নিবা বইটা, ঠিক আছে? তারপর আমরা কি চলে আসি, বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা এর সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা দেন। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। কোনো শক্তি স্তরের বেলায় এল এর মান দ্বারা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট করা হয়। অর্থাৎ এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তাহলে যদি কোশ্চেন যদি আসে যে এল এর মান কি হতে পারে, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, যেখানে n হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করে, এল এর মান দ্বারা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। এল এর মান 0, 1, 2, 3, 4 হলে উপশক্তি স্তর হবে এসপি ডিএফ। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এল এর মান যদি তোমার কি 0 হয় তাহলে উপশক্তি স্তর এস হবে, যদি 1 হয় তাহলে পি, 2 হলে ডি, এফ হলে 3। তাহলে এল এর মান 0, 0, 1, 2, 3 হলে উপশক্তি স্তরগুলো হবে কি এস পি ডি এফ। এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি এ থাকে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, ডি এ থাকে 10টি, এফ এ থাকে 14টি। তো সুন্দরভাবে আমরা কি নেক্সট টপিকে আমরা আলোচনা করব। তো এতটুকু তোমরা কি এখান থেকে কাইন্ডলি সুন্দরভাবে নোট ডাউন করে নিবা। এসব উপশক্তি স্তরে বর্তমান ইলেকট্রনগুলোকে এসপিডিএফ ইলেকট্রন বলা হয়। প্রধান শক্তি স্তরে এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর নির্ভর করে নিম্নোক্ত উপশক্তি স্তর বা অরবিটাল পরমাণুতে থাকে। যদি এন এর মান যদি 1 হয় তাহলে এর মান 0, যেটা তোমার কি 1s হবে। এর মান 2 হলে এল এর মান হবে কি 0, 1, 2 হতে পারে, যেমন কি 2s 2p হতে পারে। এন এর মান যদি তোমার কি 3 হয় তাহলে এল এর মান হবে কি 0, 1, 2 অর্থাৎ 3s 3p 3d, ঠিক আছে?
তারপর n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হবে কি 0 1 2 3, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর 4টি, যেখানে 4s 4p 4d 4f। তো যখন আমরা সুন্দরভাবে কি ইলেকট্রন বিন্যাস সুন্দরভাবে ভাইয়ার যখন শিখাই দিবে, তো সুন্দরভাবে কি তখন তোমার কি এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখান থেকে এমসিকিউর জন্য কিছু পড়তে হবে না, জাস্ট গো ফর রিডিং। আর উপরে পার্টটা থেকে যতটুকু আমি দেখাই দিচ্ছি ততটুকু পড়লে তোমার কি দ্যাট উইল বি মোর দেন এনাফ। তারপর এখানে বলছে যে তোমার 4টি শ্রেণীর রেখা বর্ণালী দেখা যায়। এখান থেকে কিছু পড়ার দরকার নাই। শক্তি স্তরের মধ্যে বৃত্তাকার ও বৃত্তাকার প্রভৃতি উপশক্তি স্তরের ধারণা প্রস্তাব করে থাকে। তাহলে কি কোন কোন আকৃতি হতে পারে? এটা বৃত্তাকার হতে পারে, অপরদিকে এটা উপবৃত্তাকারও হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে। তারপর আমরা কি নেক্সট টপিকে চলে যাই, যে পরবর্তী ধাপটা হচ্ছে কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে বলা হয় স্পিন। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে, অর্থাৎ যাকে বলা হয় ম্যাগনেটিক, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভিতরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাব ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক দিক স্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। তাহলে যদি কোশ্চেন আসে যে ত্রিমাত্রিক দিক স্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে কোন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে, এটা হচ্ছে কি চুম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে কি পড়ে নিবা, এটা একটা স্টার চিহ্ন দিয়ে দাও, এটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসলাম কি বিজ্ঞানী জিম্যান চুম্বক কোয়ান্টাম সংখ্যা ধারণা দেন। তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা ধারণা দেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী জিম্যান, এটাও ইম্পর্টেন্ট। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এম এর মান এল এর ওপর নির্ভর করে থাকে, যেখানে প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত হতে পারে। তাহলে এম এর মান কার ওপর নির্ভর করে? এম এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে, যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দিয়ে, এবং সেটা কি ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত হতে পারে। এল এর যে কোনো মানের জন্য এম এর সংখ্যক মান হবে কি সূত্র, যেটা এই সূত্রটা কি আমরা এমসিকিউতে অ্যাপ্লাই করব। তো সুন্দরভাবে যখন ভাইয়া সুন্দরভাবে এমসিকিউ সলভ করে দেবে, তখন সুন্দরভাবে আমি ধরে ধরে তোমাদের টপিক বুঝাই দেবো, সমস্যা নেই। অর্থাৎ এখান থেকে এতটুকু বুঝতে করবা যে প্রতি এল এর যে কোনো মানের জন্য এম এর মান হবে কি 12 প্লাস এল সংখ্যক হতে পারে। তো এম এর মোট মান দ্বারা শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে। তাহলে এখানে কি প্রকাশ করে থাকে? উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে থাকে। তো সুন্দরভাবে কি এটা এমসিকিউর জন্য পড়ে নিবা। তারপর এখান থেকে কিছু পড়ার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা এতটুকুই জানলাম যে চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এটা ত্রিমাত্রিক দিক স্থিতি বা ওরিয়েন্টেশন নির্দেশ করে থাকে, এবং জিম্যান চুম্বক তত্ত্ব সম্পর্কে, অর্থাৎ চুম্বক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেন কোন বিজ্ঞানী? জিম্যান। এবং এম এর মান এল এর উপর নির্ভর করে থাকে। এল এর মান +1 থেকে শুরু করে 0 সহ -1 পর্যন্ত হতে পারে, যেখানে সূত্র হচ্ছে কি 12 + 1 হতে পারে। তো সংখ্যক মান নির্দেশ করে থাকে, এবং এটা উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যাকে বোঝায়। এখান থেকে এতটুকু পড়লে তোমার কি হয়ে যাবে। তারপর এখানে বক্সে দিছে, যেহেতু দিছে সেহেতু পড়তে হবে, অর্থাৎ যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে কি 12 + 1। তো সুন্দরভাবে কি এটা সুন্দরভাবে পড়ে নিবা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা একটা সূত্র, তো সূত্রের সাহায্যে তোমার কি এমসিকিউ সলভ করতে হবে। অর্থাৎ বোর্ড কোশ্চেনে এই টাইপের অনেক অনেক কোশ্চেন আসে। তো সুন্দরভাবে কি এটা মুখস্থ করে নিবা। তারপর হচ্ছে কি যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2 × 12 + 1। তো এটাও মুখস্থ করতে হবে। এটা যখন আমি এমসিকিউ তোমাদের সলভ করে দেবো, তখন সুন্দরভাবে কি ধরে ধরে পড়ে দেবো। তারপর আমরা পড়লাম কি, আমরা পড়লাম যে যে কোনো প্রধান শক্তি স্তর বা অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হতে পারে কি 2n² হতে পারে। তো এটা আমরা পড়লাম যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ছি, তো তখন কিন্তু এই সূত্রটা তোমাদের আমি দাগাই দিছি। তো এখানে যেহেতু আমরা পাইলাম, সেহেতু কি এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি কি এখানে 5 স্টার ইম্পর্টেন্ট লিখে দিলাম। তো সুন্দরভাবে কি এমসিকিউর জন্য, সিকিউর জন্য, এবং শর্ট কোশ্চেন যখন আমরা কি ম্যাথ শুরু করব, তখন শর্ট কোশ্চেনের জন্য কি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এই বক্সটা কি আমরা মুখস্থ করে নিব। তারপর আমরা কি নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক তোমার দেওয়া আছে কি, লাস্ট পার্ট দেওয়া আছে ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা। তো ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যাকে কি এস দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে এতটুকু পড়বা যে ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা দুই প্রকার হতে পারে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, একটা একটা তোমার হচ্ছে কি প্লাস হাফ হতে পারে, আর একটা মাইনাস হাফ হতে পারে। অর্থাৎ স্পিন সংখ্যা একটা কি মানে ঘড়ির কাঁটার দিকে হতে পারে, এবং আর একটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। যখন ঘড়ির কাঁটার দিকে হবে তখন +1/2, যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে তখন কি -1/2। এখান থেকে এতটুকু পড়ে নিবা যে ঘূর্ণায়নের জন্য এস এর মান কোন দুটি হতে পারে, একটা +1/2 হতে পারে, একটা হচ্ছে -1/2 হতে পারে। বা এভাবে কোশ্চেন আসতে পারে যে +0.5 অথবা -0.5। এতটুকু তোমরা কি সুন্দরভাবে পড়ে নিবা। তারপর আমরা কি নেক্সট টপিকে চলে আসি। এটা পড়ার দরকার নেই, এগুলো পড়বা না, এগুলো আমরা পড়েই আসলাম। তো এগুলা পড়ে কনফিউশনে ভোগার দরকার নেই, ঠিক আছে না? এটাও পড়বা না, এটা সুন্দরভাবে কি কাটা দিবা, ঠিক আছে। তারপরে এই পার্টটা তোমার কি সুন্দরভাবে রিভিশন দিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সটে চলে আসি। এখান থেকে এতটুকু পড়বা না, তো সুন্দরভাবে কি করবা, এগুলা পড়ার দরকার নেই, ঠিক আছে। এগুলা মানে কি মানে তোমার বেসিক্যালি আসে না, পরীক্ষায় আসে না, আর লাগেও না। তো আমি এগুলা এখন পড়িও না, যখন আমি তোমাদের
ম্যাথ করাই দেবো, তখন সুন্দরভাবে কি এই বেসিকগুলো তোমাদের আমি দিয়ে দেবো, সমস্যা নাই। তো 4টি কোয়ান্টাম সংখ্যা তাৎপর্যপূর্ণ, এখান থেকে সুন্দরভাবে কি করবা, কাটা দিবা এবং জাস্ট গো ফর রিডিং। যদি তোমার টাইম থাকে এক্সট্রা টাইম, তো সুন্দরভাবে কি পড়তে পারো, ঠিক আছে। তারপর এখান থেকে এতটুকু পড়ার দরকার নেই, তারপর আমরা কি চলে যাই। তারপর তোমার এই এতটুকু পড়তে হবে যে তোমার এই বক্সটা তোমার সে কি সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, সিকিউর জন্য তোমার সে কি ট্রু ফলসের জন্য আসতে পারে, বা সিকিউতে ক খ গ জন্য আসতে পারে। তো এটা সুন্দরভাবে কি আমরা আবার রিভিশন দেবো। চলে আসো, যে তোমার হচ্ছে বিজ্ঞানী বোর তোমার হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন, তাহলে কি তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, বিজ্ঞানী বোর, ঠিক আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এর মান 1 2 3 4 হতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যা সাহায্যে প্রধান শক্তি স্তরে আকাশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো ভাইয়া সুন্দরভাবে আগেই বলে দিছিল যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি প্রকাশ পাওয়া যায়, আকাশ সম্পর্কে অবগত পাওয়া যায়। তারপর হচ্ছে কি বিজ্ঞানী সমালফিট সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী বোর, সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন সমালফিট, যেখানে এন এর যে কোনো মানের জন্য এল এর মান কি 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তো এটা সুন্দরভাবে কি আমরা আগেই পড়ে আসলাম, এখন এখানে পড়লাম, তো সুন্দরভাবে দেখায় নিবা। ইলেকট্রনের যে কক্ষপথে ঘুরছে তার আকৃতি সম্পর্কে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায়, তাহলে আকার সম্পর্কে জানা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, আর আকৃতি সম্পর্কে জানা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা জানা যায়, অর্থাৎ কি সাহায্যে। দ্বিমান প্রবাহ অর্থাৎ চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন কি, চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী দ্বিমান, ঠিক আছে। তো এতটুকু পড়ে নিবা। এল এর মান যে কোনো মানের জন্য এম থেকে 0 সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত হতে পারে, এটাও আমরা কি এখনই পড়ে আসলাম, অর্থাৎ এই পার্টে আমরা পড়ে আসলাম। দেখো, অর্থাৎ আমরা এই পার্টে পড়ে আসলাম। দেখো যে তোমার হচ্ছে কি এই যে তোমার এতটুকু বললাম যে তোমার এই যে এলিমান ধনাত্মক থেকে ঋণাত্মক হতে পারে, তো এই পার্টে সুন্দরভাবে এখানেও দেওয়া আছে। সুন্দরভাবে যে কোনো একটা পড়লে তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু পড়লাম যে এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনটি যে উপশক্তি স্তরে রয়েছে সেই উপকক্ষটি ত্রিমাত্রিকভাবে কিরূপ বিন্যস্ত রয়েছে তা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে এই ত্রিমাত্রিকটা এখান থেকে আন্ডারলাইন করে নিবা, যে ত্রিমাত্রিক সম্পর্কে ধারণা পাওয়া যায় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তারপর আর হচ্ছে কি ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করেছেন বিজ্ঞানী উলেনবেক, ঠিক আছে। তো এর প্রতিটি মানের জন্য একটা প্লাস 1/2 হতে পারে, একটা 1/2 হতে পারে, ঠিক আছে। তো একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। তো ইলেকট্রনের ঘূর্ণায়নের প্রকৃতি এবং দিক সম্পর্কে আলোচনা করা হয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তো হচ্ছে কি ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তো এখান থেকে এতটুকু তোমার কোশ্চেন আসতে পারে এমসিকিউর জন্য, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউ হোক বা সিকিউ হোক অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে আন্ডারলাইন করে নিবা এবং দাগাই নিবা, ঠিক আছে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী বোর, সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন সমালফিট, এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন জিম্যান, এবং ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন উলেনবেক এবং গোল্ড স্মিথ। প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরে আকার সম্পর্কে জানা যায়, সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ত্রিমাত্রিক দিক সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং ইলেকট্রন ঘূর্ণায়নের প্রকৃতি এবং দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা তোমার হচ্ছে কি দুইটা আছে, একটা হচ্ছে কি প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, একটা প্লাস 0.5, একটা মাইনাস 0.5। তো আমরা এতটুকু সম্পর্কে আমরা কি এখন মানে এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তো প্রথম থেকে লাস্ট অবধি আমরা যতটুকু সম্পর্কে আলোচনা করছি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করছি। তো সুন্দরভাবে এই ক্লাসটা সুন্দরভাবে তোমরা কি করে নিবা, এতটুকু করে নিলে এটা ইনশিওর করতে পারি যে তোমরা এই হাজারি স্যারের বই থেকে যতটুকু এমসিকিউ তোমার চ্যাপ্টার ওয়াইজ বা পার্ট ওয়াইজ আসতে পারে, তো সুন্দরভাবে আমি আস্তে আস্তে অনেক কি ধরে ধরে পড়তেছি। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা, আর এমসিকিউ যে তোমার সলভ করলেই তুমি বুঝতে পারবা যে কতটুকু ইফেক্টিভ হইতেছে তোমার পড়াটা। আমি তো এখানে 100% কভার করে দিতে পারবো না, কিন্তু 50 থেকে 70% কভার করে দিতে পারবো। তো বাকিটা কভার করার দায়িত্ব তোমার। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। আজকে এতটুকুই, তোমাদের হাবিব ভাইয়া এই অধ্যায়ে নতুন একটা টপিক অতি শীঘ্রই নিয়ে আসতেছি। তো ওভারঅল প্রত্যেকেই তোমার কি অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা এতক্ষণ আমাদের এই প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো, অবশ্যই কি আমরা ভালো কিছু অর্জন করব। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।